তোমরা কি জানো বাংলাতেও আছে একটা জ্ঞান ক্যানিয়ন? লাল মাটির ঢেউ খেলানো পাহাড়, গভীর গিরিখাত আর প্রকৃতির অদ্ভুত কারুকার্য, এই সব মিলিয়ে গড়ে উঠেছে গনগনির জ্ঞান ক্যানিয়ন, যাকে বলা হয় বাংলার জ্ঞান ক্যানিয়ন। মেন রাস্তা থেকে ডান দিকে পড়বে গনগনি জ্ঞান ক্যানিয়ন। নামতে হবে, অনেক নিচু সিঁড়ি, যাদের হাঁটুর প্রবলেম আছে তারা ইগনোর করে দিতে পারো। শোন দেখে নামবি, হ্যাঁ সিঁড়িগুলো বিরাট বাজে। আমি একবার কাছাড় খেয়েছিলাম, কিন্তু ওই জায়গাটায় বসবো, ওই জায়গাটা, ওই কনটায় আমরা যাব। আগের বারে যেখানটায় বসেছিলাম আমি আর শুভ, না জলে যাবো না, তুই যে ইয়েটা তুলবি বললি, দোনটা ওইখান থেকে তুলবো। চলো আমরা ওইখানটায় যাই, কঠিন পথ পেরিয়ে। পশ্চিমবঙ্গের গড়বেতার কাছে অবস্থিত এই গনগনি যেন এক প্রাকৃতিক ভাস্কর্য। দূর থেকে দেখে মনে হয় কেউ যেন যত্ন করে লাল মাটিকে কেটে কেটে তৈরি করেছে অসংখ্য খাঁজ আর খাদ, কিন্তু আসলে এর সবটাই প্রকৃতির খেলা, ধৈর্য আর সময়ের এক অসাধারণ সৃষ্টি। গনগনি অবস্থিত শিলাবতী নদীর তীরে। এই নদী এই জায়গার মূল শিল্পী। বছরের পর বছর ধরে বয়ে চলা নদীর জল, সঙ্গে বাতাস আর বৃষ্টির প্রভাবও, সব মিলিয়ে ধীরে ধীরে ক্ষয় করেছে এখানকার লাল ল্যাটারাইট মাটিকে। ভাবতে পারো, একদিনে নয়, এক বছরে নয়, হাজার হাজার বছর ধরে চলতে থাকা এই ক্ষয়ের ফলে তৈরি হয়েছে গনগনির এই গভীর গিরিখাত। কোথাও সরু পথ, কোথাও হঠাৎ গভীর খাদ, আবার কোথাও গুহার মতো গর্ত। প্রতিটি অংশই যেন আলাদা আলাদা গল্প বলে। গনগনির সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে বিকালের শেষ আলোয়। সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায়, তখন এই লাল মাটি হয়ে ওঠে আরও গাঢ়, আরও আগুনের মতো উজ্জ্বল। এই সময় পুরো জায়গাটা যেন এক রহস্যময় সিনেমেটিক পরিবেশ তৈরি করে, যা ক্যামেরায় ধরলেও বাস্তবের মতো অনুভূতি পুরোটা বোঝানো যায় না। এই জায়গাকে ঘিরে আছে কিছু লোককথাও। অনেকেই বলে মহাভারতের ভীম নাকি এখানের বকাসুর বধ করেছিলেন। যদিও এর ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এই গল্পগুলো গনগনির রহস্যকে আরও বাড়িয়ে তোলে। আজও গনগনি অনেকের কাছে অজানা এক রত্ন। শহরের ভিড় আর কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে এমন এক জায়গা, যেখানে গেলে সময় যেন থমকে দাঁড়ায়। তুমি যদি প্রকৃতিকে ভালোবাসো, নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসো, তাহলে গনগনি তোমার লিস্টে অবশ্যই থাকা উচিত। এদিকটা অবস্থা দেখ, হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে বলতে কেন জানিস, এই যে উঠে বাদরামি মারছে। উঠে ঠিক আছে? প্রকৃতিরও ইয়ে আছে ব্যাপার। হ্যাঁ, সংরক্ষণ নেই তো। আগে যে আগে এইগুলোই ছিল, এই যে আমরা যেইটা দিয়ে হাঁটছি না, এই পাহাড়টাও ছিল, জানিস তো, এইটাও ছিল। এসে এসে রাস্তা বানিয়েছে। আর নদীর জল তো এদিকে আর আসে না, বন্যার সময় চলে আসে এতটা। এবছর বন্যা যখন হয়েছিল তখন এতটা। ছবিগুলো দেখছিলাম, দেখে নামবি। তোমরাও যারা আসবে তারা একটু দেখে শুনে নেমো, কারণ এই রাস্তার যা অবস্থা, পিছলে পড়ে গেলে, এ দেখো বড় বড় কাঁকড় আছে, এই কাঁকড়গুলোই হাঁটুতে লেগে কেটে গেলে বিপদ আছে। আমি আর শুভ এক বছর ওই জায়গাটায় উঠেছিলাম, ওই কনটাতে, সূর্যটা যেখানটায় আছে ওইখানটাতে উঠেছিলাম। এখানটা একটা বড় কি আছে, গুহা টাইপের, গুহা হয়ে গেছে পাহাড়টা কেটে কেটে। এই পার্কে ঢুকতে গেলে কিন্তু 5 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। শোভন টিকিট কেটেছে, আমরা যাচ্ছি। ভিতরটা আর কিছু না, ভিতরটা সুন্দরভাবে গুছিয়েছে, সাজিয়েছে এবং বাগানের মতন তৈরি করেছে। ভালো ফুল ফুটেছিল। হ্যাঁ, শীতকালেও খুব সুন্দর ফুল ফোটে। আর আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে। আগে যেমন নোংরা আবর্জনাতে ভর্তি ছিল, পুরোটাই ফাঁকা ছিল, এখন সব দিকটা সাজিয়েছে, গুছিয়েছে, ভালো ভালো গাছ লাগিয়েছে, ফুলের গাছ, ফলেরও গাছও লাগিয়েছে, দেখতে পাচ্ছি। আর ওইদিকেও একটা হোটেল ছিল, সেই হোটেলটাকেও ভালোভাবে সুন্দরভাবে করেছে। যেহেতু এখানে রিসর্টে থাকতে পারবে, তাই খাওয়া দাওয়াটার জন্য এই হোটেলটা বেস্ট, অসুবিধা নেই। আর এখানে বাচ্চাদের জন্য একটা পার্ক করেছে, সবাই দোলনায় দুলছে দেখছি। এখানে পিকনিকও করে, ভিতরে এসে পিকনিকও করতে পারো। ওর জন্য ওইখানে মানে থাকার জন্য নয়, ওইগুলো থাকার জন্য নয়, এগুলো বসার জন্য, রান্না করার জন্য। শোভন তো মাঝে মাঝে আসিস, শোভন মাঝে মাঝে আসিস তো এখানে। শোভন সময় পেলেই বছরে 2বার আসে। বছরে 2বার মানে এটা সব সময় বলবো না, আরো বেশি। এই তো এই বছরে 3বার হয়ে গেল, এই তো আরেক বছর এলো 3বার হয়ে গেল। আমার এটা নিয়ে 4বার হচ্ছে। আমি মাঝে মাঝে গড়বেতা আসি, আর গড়বেতা আসলে বন্ধুদের সঙ্গে এখানটা একটু আড্ডা মারতে চলে আসি। আর এখানে অনেকগুলো রিসর্ট রয়েছে। এখানে রয়েছে সুবর্ণরেখা, ওইখানে ডুলুং রয়েছে, ওইখানে কংসাবতী রয়েছে।
আর এই জায়গাটায় আগে অনুষ্ঠান করা হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো বাচ্চাদের, এখন করে না। শোভন কিছু বলবে? এটা প্রেম করার জায়গা, এখন প্রেম করার জায়গায় হয়ে গেছে। দুপুরের দিকে এসেছি বলে এখন ফাঁকা রয়েছে, কিন্তু বিকালের দিকে এলে লোকাল লোকে ছেলেমেয়েরা এসে একটু গল্প করে, বুঝতেই পারছো সবাই বড় হয়েছে। হ্যাঁ, ওয়াচ টাওয়ার। ওইদিকে একটা রয়েছে ওয়াচ টাওয়ার, যেটার উপরে আমরা উঠতে চলেছি, এবং এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে নাকি পুরো গনগনিটা দেখা যায়। ওয়াচ টাওয়ারটাই তোমরা উঠতে পারো, আর যার পায়ের হাঁটুর প্রবলেম আছে তারা ওঠো না দয়া করে, কারণ সিঁড়িগুলো অনেক বড় বড়, লম্বা লম্বা, মানে ধাপগুলো একটু বড় বড়, তো ইগনোর করতে বলবো যাদের পায়ের প্রবলেম আছে। চল চলো ওঠ 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 না স্যার। টুং টুং টুং। তুই সোডার বোতলটা নিয়ে কি করছিস? একটা ঠান্ডা জল, একটা নর্মাল জল। আর উঠবি? এত এখানে কত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আর দেয়ালগুলোই তো লিখে সব একদম নোংরামি করে রেখে দিয়েছে। এদের জন্য যতই ভালো করো কিছু করার নেই। ওপরে উঠি। এখানটা থেকে পুরো গনগনির ভিউটা দেখা যায়, চলো দেখছি। বিরাট কষ্ট নয়? কোনটা? হ্যাঁ, এই পাশের ভিউটাই দেখানোর জন্য আমি উপরে আসলাম। যে গড়বেতা থানা, তার যে শিলাবতী নদী, সেই শিলাবতী নদীর তীরে এরকম একটা সুন্দর ক্যানিয়ন তৈরি হয়েছে, যেটা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত, আমরা সবাই জানি। তো এটা কখনো কৃত্রিম নয়, এটা আসলে যে ভূমিক্ষয় বা মানে বন্যার দ্বারা একটা গিরিপথের মতো তৈরি হয়েছে, মানে জলস্রোতে। এবং পুরাণে আমরা অনেকেই শুনেছি, পুরাণে বা মহাভারতে পার্টিকুলারলি বলতে গেলে, এই গড়বেতা অঞ্চলে নাকি যখন পাণ্ডবরা বনবাসে ছিল সেই সময় এখানে বকাসুরের বিরাট উৎপাত ছিল। ঠিক। তো ভীম হচ্ছে এই বকাসুরকে বধ করেছিল এখানে, দিয়ে গড়বেতার মানুষকে একটা রক্ষা করেছে। হ্যাঁ, রক্ষা করেছিল। তো সেই জন্য এখানে পৌরাণিক একটা বিশেষত্ব আছে। তাছাড়াও এখন তো এটা একটা বেশ বড়সড় পর্যটন কেন্দ্র বলা যেতে পারে, পিকনিক স্পট হয়ে গেছে। জানুয়ারি বা ডিসেম্বরের সময় এই জায়গাটা কিন্তু প্রচুর ভিড়ভাট্টা থাকে। তোমরা যদি ঘুরতে আসতে চাও তাহলে জানুয়ারি বা ফেব্রুয়ারির পর আসতে পারো, অসুবিধা নেই। আর ডিসেম্বর জানুয়ারিতে একদম মানে এই দিকগুলো পুরো যতদূর চোখ যাচ্ছে সব মানে পিকনিক স্পট হয়ে থাকে, মানে সবাই পিকনিক করে আর কি। আমরাও এসেছি এরকম। আর ওই দূরে মাছ ধরা হচ্ছে, ভাবছিলাম দোন শট নেবো, কিন্তু দোন তুলতে তুলতে দেখলাম সব সারা হয়ে যাবে। তো একটা কথা বলার আছে, শুধু পৌরাণিক ইতিহাস নয়, এখানে মধ্যযুগে যদি আমরা ইতিহাস পড়ে থাকি, ভারতের ইতিহাস, তো সেখানে চুয়ার বিদ্রোহ একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। চুয়ার বিদ্রোহ, সেই চুয়ার বিদ্রোহর এটা একটা জায়গা, যে চুয়ার বিদ্রোহ যেখান থেকে হয়েছিল, যেই জায়গাগুলো থেকে, তার মধ্যে এটা একটা পার্টিকুলার জায়গা যেখান থেকে চুয়ার বিদ্রোহ হয়েছিল। মধ্যযুগে যখন 1757 নাগাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ভারতে আসে, তারপরে তারা থাকতে থাকতে এখানকার যে সব মানে অধিকার স্থাপন করে, তো সেখানে সাধারণত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শোষণ এবং লোকাল বা স্থানীয় যারা জমিদার ছিল তাদের যে মানে পাইকান অধিকার বলতো, তখন এখানটাকে পাইকান অধিকার, সেইটার বিরুদ্ধে গিয়ে এই জঙ্গলমহল তথা মেদিনীপুর বাঁকুড়ার ওই আদিবাসী সম্প্রদায় একটা বিদ্রোহ ঘোষণা করে এইসবের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, হ্যাঁ, ওই পাইকান অধিকারের বিরুদ্ধে বা ওই ভূমি রাজস্বের বিরুদ্ধে একটা ইয়ে করে, বিদ্রোহ করে, প্রোটেস্ট করে। তো সেটাই চুয়ার বিদ্রোহ নামে পরিচিত আর কি। তো সেই জঙ্গলমহল মানে আমরা তো এই গনগনি না, এটা মানে জঙ্গলমহল মানে অনেক বড় এরিয়া। হ্যাঁ, এই সারাউন্ডিং এর শালবনি থেকে, জঙ্গলমহল মানে বোঝায় শালবনি থেকে একদম তোর বিষ্ণুপুর অবধি অ্যাকচুয়ালি। মানে প্রপার এই জায়গাগুলো হচ্ছে সব মানে ওই চুয়ার বিদ্রোহের সাথে। অ্যাকচুয়ালি আমিও জানতাম না, এটা শোভনের থেকে শুনলাম, ভালো লাগলো স্টোরিটা। তোমরাও কি জানতে এটা? তাহলে কমেন্ট করে জানাতে পারো। আমার এটা জানা ছিল না, আমি এত বছর গনগনি আসি কিন্তু এই চুয়ার বিদ্রোহ সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। শোভন বললো, আমি শুনলাম, তোমাদেরকেও বললাম। তার কিছু না, আমরা গনগনি ঘুরে এরপর বাড়ির পথে যাচ্ছি। এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে 1.5 ঘন্টা টাইম লাগবে পাক্কা।
51 কিলোমিটার 51 কিলোমিটার রাস্তা, কেটে আসা জায়গা দেখাচ্ছে। আর প্রচণ্ড গরম, ঘাম ঝরিয়ে দিল। শোন, কিছু বলবি? নোংরা করে রেখেছে, সিরিয়াস বলছি। এই জায়গাগুলো কিছু পাবলিক আছে যারা নোংরা করতে আসে, নোংরামি করতে আসে, নোংরা শুধু না। চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং ড্রোন শটটা কেমন হয়েছে সেটাও জানাতে পারো।